হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা এমএন 2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। দেখো, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার তাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি, খুব দ্রুত তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো দেখো, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করার উত্তরটি তোমরা এইভাবে লিখবে: ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষ দেশে প্রধান ধর্মাধিকরণের অর্থাৎ সুপ্রিম কোর্ট অবস্থান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রধান ধর্মাধিকরণ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধানের 124 থেকে 147 নম্বর ধারাগুলিতে সুপ্রিম কোর্টের গঠন বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এরপরে গঠন: মূল সংবিধান অনুসারে ভারতের প্রধান ধর্মাধিকরণ একজন প্রধান বিচারপতি এবং অনধিক 7 জন বিচারপতি নিয়ে গঠিত হয়। পার্লামেন্টের নতুন আইনের 2011 অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে 30 জন করা হয়েছে। এদের মধ্যে একজন প্রধান বিচারপতি এবং অন্য 30 জন সহকারী বিচারপতি। এছাড়া প্রয়োজনে সুপ্রিম কোর্ট অস্থায়ী বিচারপতি নিয়োগের কথা সংবিধানে বলা হয়েছে 128 নম্বর ধারা। এরপরে দেখো, বিচারপতিদের নিয়োগ অর্থাৎ কে নিয়োগ করবেন বিচারপতিদের। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। বিচারপতি নিয়োগের আগে রাষ্ট্রপতি দরকার মতো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করতে পারেন। এই পরামর্শ গ্রহণ করা রাষ্ট্রপতির পক্ষে বাধ্যতামূলক নয়। বাস্তবে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আইনমন্ত্রীর দেওয়া পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিযুক্তির কাজ সম্পন্ন করেন। পরেরটি দেখো, পরের পয়েন্ট যেটা রয়েছে সাব পয়েন্ট: বিচারপতিদের যোগ্যতা, কার্যকাল, পদচ্যুতি। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে। তাকে অন্তত একাদিক্রমে 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে, অথবা 10 বছর একাদিক্রমে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, অথবা রাষ্ট্রপতির বিবেচনা অনুযায়ী তাকে একজন প্রখ্যাত আইনজ্ঞ হতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে বা সংসদের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করলে অথবা তার মৃত্যু হলে বিচারপতির পদ শূন্য হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করতে হলে ইমপিচমেন্ট পদ্ধতি অবলম্বন করতে হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী: সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4 ভাগে ভাগ করা হয়: মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ আদেশ বা লেখ জারির এলাকা। এগুলোকে পয়েন্ট করে আলোচনা করতে হবে। মূল এলাকা: সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী যেসব বিষয়ের মামলা হাইকোর্ট বা অন্য কোনো অধস্তন আদালতে দায়ের করা যায় না সেগুলি সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত। আইনগত অধিকারের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ বাঁধলে, অথবা কেন্দ্রীয় সরকার এবং এক বা একাধিক রাজ্য সরকারের সঙ্গে অন্যান্য কয়েকটি এবং বা একটি রাজ্য সরকারের বিরোধ দেখা দিলে, অথবা 2 ও ততোধিক রাজ্য সরকারের মধ্যে পারস্পরিক বিরোধ দেখা দিলে একমাত্র সুপ্রিম কোর্টেই তার নিষ্পত্তি করে। আপিল এলাকা: দেখো, আপিল এলাকাকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন 1 সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, 2 দেওয়ানি আপিল, 3 ফৌজদারি আপিল এবং 4 বিশেষ অনুমতি সূত্র। এবার প্রথমটি এখানে আলোচনা করা হচ্ছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। সংবিধানের 132-এর 1 নম্বর ধারা অনুসারে দেওয়ানি, ফৌজদারি বা অন্য যে কোনো মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রমাণপত্র দেয় যে সংশ্লিষ্ট মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, তাহলে ওই মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট আপিল করা যায়। 2 দেওয়ানি আপিল: 1972 সালে সংবিধানের 30তম সংবিধানের পর বর্তমানে কোনো দেওয়ানি মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রমাণপত্র দেয় যে সংশ্লিষ্ট মামলাটির সঙ্গে আইনের সাধারণ প্রকৃতির গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন জড়িত, তাহলে সেই মামলাটির বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এরপরে দেখো, ফৌজদারি আপিল। ফৌজদারি মামলার বিষয়ে 3টি ক্ষেত্রে হাইকোর্টের রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। 1 নিম্নতর আদালতের রায়ে নির্দোষ বলে প্রমাণিত কোনো ব্যক্তিকে হাইকোর্ট মৃত্যুদণ্ড দিলে। 2 নিম্ন আদালতের বিচার চলাকালীন কোনো মামলা নিজের হাতে তুলে নিয়ে হাইকোর্ট অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলে। 3 কোনো মামলা সুপ্রিম কোর্টে আপিলযোগ্য বলে হাইকোর্টে প্রমাণপত্র দিলে।
হাইকোর্ট প্রমাণপত্র দিলে। এরপরে দেখো 4, বিশেষ অনুমতি সূত্রে আপিল। সংবিধানের 136-এর 1 নম্বর ধারা অনুযায়ী ভারতের সামরিক আদালত বা সামরিক ট্রাইব্যুনাল ছাড়া যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের রায়, আদেশ বা দণ্ডের বিরুদ্ধে আপিল করার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতি দিতে পারে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের পর থেকে হাইকোর্ট কোনো মামলার রায় দেওয়ার সময়ই সুপ্রিম কোর্টের আপিলের অনুমতি দিতে পারে। পরামর্শদান এলাকা। সংবিধানের 143-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করেন আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে কোনো সর্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে বা দিতে পারে, তাহলে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য নয়, তবে সংশ্লিষ্ট বিষয়ে শুনানির পর সুপ্রিম কোর্ট তার মতামত জানাতে পারে। তাছাড়া সংবিধান চালু হওয়ার আগে সম্পাদিত সন্ধি, চুক্তি, অঙ্গীকারপত্র, সনদ ইত্যাদির মধ্যে যেগুলি সংবিধানে চালু হওয়ার পরও বলবৎ রয়েছে সেগুলির বিষয়ে কোনো বিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়ে পাঠাতে পারেন। এক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে সুপ্রিম কোর্ট বাধ্য। 4 নম্বর পয়েন্ট দেখো, নির্দেশ, আদেশ বা লেখ জারির এলাকা। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে বা বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। সুপ্রিম কোর্ট এই উদ্দেশ্যে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ প্রভৃতি নির্দেশ, আদেশ বা লেখ জারি করতে পারে। এরপরে দেখো আরেকটি পয়েন্ট আছে, অন্যান্য ক্ষমতা, মানে 4টি মূল ক্ষমতা ছাড়াও আরও কিছু ক্ষমতা সুপ্রিম কোর্ট ভোগ করে। এছাড়া সুপ্রিম কোর্টের আরও কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে, যেমন সংবিধানের 129 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের কোর্ট অভিলেখ আদালত বা কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে। বিভিন্ন মামলায় নিজের দেওয়া যে কোনো রায় বা আদেশ পুনর্বিবেচনা করার অধিকারও সুপ্রিম কোর্টের আছে। সংবিধানের 142-এর 2 নম্বর ধারা অনুযায়ী আদালত অবমাননার জন্য সুপ্রিম কোর্ট অবমাননাকারীর শাস্তি বিধানের ব্যবস্থা করতে পারে। সংবিধানের 141 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত বিধি অনুসরণ করা ভারতের সমস্ত আদালতের পক্ষে বাধ্যতামূলক। তো এই ছিল সুপ্রিম কোর্টের ক্ষমতা ও তার কার্যাবলীর উপরে তার যে প্রশ্ন উত্তর 10 বা 15 নম্বরের। দেখো এই প্রশ্নটি নিয়ে আমি এর আগে পূর্বে একটি ভিডিও ক্লাস দিয়েছিলাম, বিস্তারিত আলোচনা করেছি। ক্লাস 12-এর একটা প্রশ্নের উত্তরে দিতে গিয়ে আমি অনেকটাই আলোচনা করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কার্যাবলী নিয়ে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে এবং তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তারপরে তোমরা নোটসটি কিন্তু মুখস্থ করতে পারবে। তা এই ছিল তোমাদের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। এরপরে আমি হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে খুব দ্রুত একটি ভিডিও ক্লাস তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।